আচ্ছা শোনো, এটা হচ্ছে, আমি ইয়াকে বলছিলাম, মহিমাকে, যাতে তোমাদের ইটা করে দেয়, অর্থাৎ দাগানো যে অংশটা আছে সেটা করে দেয়। এখন দাগানোর উদ্দেশ্যটা হচ্ছে আহ মূলত আমরা যখন, তোমরা কি করো জানি না, বাট আমি যখন পড়তাম সেটা হচ্ছে, আমার পড়ার স্টাইল ছিল, আমি আগে প্রথমে চ্যাপ্টারটা রিডিং দিব। রিডিং দিয়ে বইয়ের পেছনের যে কোয়েশ্চেন গুলো আছে, ক খ বা উদাহরণ গুলো আছে সেগুলো দেখবো, তারপর হচ্ছে টেস্ট পেপার বা কোয়েশ্চেন সলভিং এ যাই। বইয়ের মানে, তোমরা যদি মনে করে থাকো যে না, রিডিং না পড়ে আমি পার পেয়ে যাবো, তুমি বোকার স্বর্গে বাস করতেছো। বিশেষ করে হয়তো এইচএসসি তে ভালো করতে পারবা, বা এইচএসসি তে মোটামুটি রেজাল্ট করে ফেলতে পারবা রিডিং না পড়ে। এই যে কেন? কারণ টেস্ট পেপারে বোর্ডের কোয়েশ্চেন গুলো করলে মোটামুটি সবকিছু কমন পড়ে যায়, বাট অ্যাডমিশনে যে এমন একটা ধরা খাবা, ঠিক আছে, অ্যাডমিশনে একদম হুবহু বইয়ের থেকে লাইন উঠাই দেয়, বা এরকম কনসেপ্টের জিনিস দেয় যেগুলো তুমি ওইভাবে যদি না পড়ো লাইন বাই লাইন, তোমার বোঝাটা একটু টাফ হয়ে যাবে। আর তোমাদের যে এমসিকিউ, বহুপদী সমাপ্তি সহ বিভিন্ন যে এইচএসসি তে এমসিকিউ গুলো আসে, তোমাদের মনে হইতে পারে যে এগুলো কই থেকে দেয়। তুমি যদি বইটা পড়ো, দেখবা যে সবগুলো বইয়ের ভিতরে চ্যাপ্টারের ভিতর থেকেই দেয়। তো এখন বলবা যে ভাইয়া অনেকগুলা পেজ, 30-35টা পেজ রিডিং করা সো মাচ বোরিং। তো এই বোরিংটা যাতে না লাগে, বা একদম অপ্রয়োজনীয় লাইন, দেখবা যে বইয়ে 10টা লাইন লেখা আছে তার মধ্যে 5টাই অপ্রয়োজনীয়। তো এই লাইনগুলা যাতে না পড়তে হয় বা সময় নষ্ট না করতে হয়, এর জন্য হচ্ছে বইটা দাগানোটা ইম্পর্টেন্ট। আমি যখন পড়তাম এটা, এই যে এই যেটা দেখতেছো, এটা আমার এইচএসসির বই, এটা কিন্তু মহিমারটা দাগানো না, এটা আমার, আমি যেভাবে দাগাইছিলাম, এটা হচ্ছে আমার বই। তো কি করতাম, আমি হচ্ছে সব পড়তাম না, যতটুকু দাগানো আছে অতটুকুই পড়তাম। তো এখন বলতে পারো যে ভাই আপনার দাগানোর বেস কি? বেস হচ্ছে আমি প্রথমেই দাগাইনি, আমি আগে 2-3 বার 1-2 বার পড়ছি, পড়ে আমার যেটা মনে হয়েছে যে যে লাইনটা ইম্পর্টেন্ট, তুমি দেখবা যে তোমার দাগানোর বাইরে থেকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কোনো এমসিকিউ বা সিকিউ আসবে না। সব পড়ার চেয়ে একদম মানে সবগুলা দেখে একদম না পড়ার চেয়ে অল্প দেখে পুরাটা পড়া ভালো। ঠিক আছে, তো আমি বলবো যে যতটুকু মার্ক করা আছে তোমার এর বাইরে ইনশাল্লাহ করতে হবে না। এর বাইরে যদি কোয়েশ্চেন আসে তোমরা এসে আমরা ধরো যে ভাই এই এমসিকিউটা আপনার দাগানোর বাইরে, বা এই সিকিউটা আপনার মার্ক করা থেকে বাইরে আসছে, তখন আমরা ধরে আমি বিনা দ্বিধায় মেনে নিব, বাট তোমাকে গো থ্রু করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট থিং ছিল। আর সেকেন্ড থিং, আমরা আজকে যেটা পড়তেছি সেটার নাম হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিনান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9, রিস্ক এন্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, তো এখন প্রথম যে লাইনটা বলা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অর্থায়নের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ। এটা তোমরা পড়ছো মনে হয়, ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টারে এই লাইনটা, এটা নিয়ে অনেক আলোচনা ছিল, যে অর্থায়নের বা ফিন্যান্সের, অর্থায়ন মানে কিন্তু ফিন্যান্স, তো ফিন্যান্সের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি? সম্পদ সম্পদ সর্বাধিকরণ। সর্বাধিক। এটা একটা এমসিকিউ পাবা তুমি, যে কোনো পরীক্ষা একটা এমসিকিউ পাবা। আর সম্পদ সর্বাধিকরণ মানে কি বলতো, বা এটা দিয়ে কি ইন্ডিকেট করে? হুম? বৃদ্ধি, সম্পদ আমরা, শেয়ার মূল্য বৃদ্ধি। হ্যাঁ, সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে আমার কাছে যে কয়টা শেয়ার আছে সে কয়টা শেয়ারের বাজার মূল্য, কারেন্ট মার্কেট। তোমাকে যদি সম্পদ বের করতে বলে, একটা এমসিকিউ আছে যে সম্পদ ইকুয়ালস টু হোয়াট, সম্পদ ইজ ইকুয়ালস টু শেয়ার সংখ্যা ইনটু শেয়ারের বর্তমান, প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য। আর ওই শেয়ারের বাজার মূল্য, কারেন্ট যে মার্কেট প্রাইস, এটা বাড়ানোটাই হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আর এই শেয়ারের মার্কেট প্রাইস বাড়ানোটাই হচ্ছে ফাইন্যান্সের মেইন অবজেক্টিভ। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ আর অফ ফাইন্যান্স? হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ফাইন্যান্স? শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। হ্যাঁ, ওইটার সুন্দর নামটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। বুঝতে পারছো? আর সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি। বুঝতে পারছো? হ্যালো? দিদি ভাইয়া শুনতে পান না? না, এখন পাইছি। আচ্ছা, এরপরে দেখো,
এই প্রতিটি অর্থায়নের সিদ্ধান্তের সাথে, মানে আমরা যে ফাইন্যান্সিয়াল যে ডিসিশন গুলো নেই, সেই সিদ্ধান্তের সাথে ঝুঁকি এবং মুনাফার হার জড়িত। আর এই ঝুঁকি আর মুনাফা হচ্ছে শেয়ার মূল্যকে প্রভাবিত করে। তো এটা দিয়ে বহুপদী সমাপ্তি টাইপ কোয়েশ্চেন হয় যে প্রতিটি আর্থিক সিদ্ধান্তের সাথে কি জড়িত, ঝুঁকি এবং মুনাফার হার। দেখবা যে দুইটা এখান থেকে দিছে, 3 নম্বরটা বাইরে থেকে দিছে, তো ওইটা হবে না, অ্যান্সার হবে ঝুঁকি আর মুনাফার হার। আচ্ছা, এরপরে এই পেজে আর তেমন কিছু নাই ইম্পর্টেন্ট। আহ এখান থেকে আর তেমন কিছু না পড়লেও হবে। এরপরে আমরা আসি 9.1। 9.1 বলছে যে ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীরা মুনাফার আশায় তাদের অর্থ বিনিয়োগ করে থাকে। আচ্ছা, বিনিয়োগকারীরা কিসের আশায় অর্থ বিনিয়োগ করে? এটা একটা কোয়েশ্চেন হয়। সেটা হচ্ছে মুনাফার আশায়। আচ্ছা, তারপর সাধারণত মুনাফার হার বলতে, মুনাফার হার হচ্ছে কোনো বিনিয়োগ হতে নগদ সুবিধা প্রাপ্ত নগদ সুবিধা। তুমি কোথাও ইনভেস্ট করছো, ইনভেস্ট করে যে রিটার্নটা আসতেছে এক্সট্রা ইনভেস্টমেন্টের উপরে, সেই এক্সট্রা বেনিফিটটাই হচ্ছে মুনাফার হার। আর এই মুনাফার হার বা নগদ সুবিধা হচ্ছে দুইটা উৎস থেকে পাওয়া যায়। একটা হচ্ছে লভ্যাংশ বা সুদের মাধ্যমে, আরেকটা হচ্ছে মূলধনী লাভ বা লোকসান এর মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা যে সুবিধাটা পাই, অর্থাৎ যে মুনাফার হারটা পাই, সেই মুনাফার হারটা হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে লভ্যাংশ বা সুদ, আরেকটা হচ্ছে মূলধনী লাভ বা লোকসান। এখন জিনিসটা কি সেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে। এখন দেখো জিনিসটা কি। যেমন বলছে, উদাহরণস্বরূপ আনিকা বাটা সু কোম্পানি প্রতিটি শেয়ার 100 টাকা মূল্য ক্রয় করে এবং 1 বছর পরে তা 110 টাকায় বিক্রি করে। এই যে শেয়ারের বাজার মূল্য যে ইনক্রিজ হইলো না, ইনক্রিজ হয়েছে এখানে 10 টাকা, হ্যাঁ। এইটা হচ্ছে মূলধনী লাভ। মূলধনী লাভ মিন্স শেয়ারের বাজার মূল্য কতটুকু চেঞ্জ হয়েছে বা কতটুকু বাড়ছে। আর এছাড়াও শেয়ার প্রতি লভ্যাংশ 5 টাকা, আর এইটা হচ্ছে এই লভ্যাংশ বা সুদ। আচ্ছা দেখো, শেয়ার থেকে আমরা দুই ধরনের বেনিফিটস পাই। একটা হচ্ছে বাজার মূল্য ইনক্রিজ হয়, আরেকটা হচ্ছে লভ্যাংশ। তো এই দুই ধরনের কম্বিনেশনটা হচ্ছে টোটাল মুনাফা। ঠিক আছে। আচ্ছা, আহ এখানে বলতেছে এই ক্ষেত্রে আনিকার মোট মুনাফা হচ্ছে 15 টাকা, যার মধ্যে লভ্যাংশ 5 টাকা। এই যে এখানে বলছে 5 টাকা করে লভ্যাংশ দিবে, আর শেয়ার বিক্রি করে লাভ হচ্ছে 10 টাকা। তো শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ায় তা বিক্রয় করে লাভ হয়েছে 10 টাকা। এটাকে বলা হচ্ছে মূলধনী লাভ। বুঝতে পারছো? শেয়ার বিক্রি করে যে টাকাটা লাভ হয়েছে সেটা হচ্ছে মূলধনী লাভ। আর মোট মুনাফাকে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ দ্বারা ভাগ করলে মুনাফার হার পাওয়া যায়। তো এই যে এখানে দেখো, অতএব বলা যায় যে, আচ্ছা দেখো আরেকটা জিনিস, যে শেয়ারের মার্কেট প্রাইস বেড়ে গেছে, সেটা হচ্ছে মূলধনী লাভ। আর শেয়ারের দাম কমে যদি 95 টাকা হইতো, তা এই 5 টাকাটা হচ্ছে তোমার মূলধনী লোকসান। বাড়লে মূলধনী লাভ, কমলে মূলধনী লোকসান। আচ্ছা, এরপরে মুনাফার হারের ডেফিনেশনটা আসছে। দেখো, কোন নির্দিষ্ট বিনিয়োগ হতে নির্দিষ্ট সময় প্রাপ্ত আয় এবং বাজার মূল্যের পরিবর্তনের সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যের শতকরা হারে প্রকাশ করা হয়, তাকে মুনাফার হার বলে। জানি জিনিসটা কঠিন লাগতেছে, বাট আমি একটু ইজি করি। এই যে বি দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি মুনাফার হার। তো বি এর ফর্মুলা হচ্ছে C+P1 - P0 ডিভাইডেড বাই P0। P0 হচ্ছে, দেখো P0 হচ্ছে একটা সম্পদের প্রারম্ভিক মূল্য, আর P1টা হচ্ছে নির্দিষ্ট সময়ে আর পরে সমাপনী মূল্য। হ্যাঁ বলো। আপনি যে বললেন বি দিয়ে, এখানে তো বি কোথাও নাই, আর আছে। ও সরি সরি, আর আর সরি, ভুল বলছি। আর এটা, এটা হচ্ছে আর। তো আর মানে হচ্ছে রিটার্ন, আর হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হারের ফর্মুলা হচ্ছে C+P1 - P0 ডিভাইডেড বাই P0। এখানকার সিটা হচ্ছে নগদ প্রবাহ, অর্থাৎ লভ্যাংশ বা সুদ। ওই যে 5 টাকা ছিল না, লভ্যাংশ দেবে, সেই 5টা হচ্ছে তোমার সি। P1 হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেয়ারের প্রাইস, সেই সময়টা কি, অর্থাৎ সমাপনী মূল্য। এই 1 বছর পরে 110 টাকা হচ্ছে, সেটা হচ্ছে সমাপনী মূল্য। আর P0টা হচ্ছে প্রারম্ভিক মূল্য, আর ডিভাইডেড বাই হচ্ছে প্রারম্ভিক মূল্য। তো এইটাকে ওরা এভাবে সাজায় লিখছে, একটা নির্দিষ্ট বিনিয়োগ হতে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় যেটা ইন্ডিকেট করতেছে সি, এবং বাজার মূল্যের পরিবর্তনের সমষ্টি, এই যে P1 - P0 কে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্য দ্বারা ভাগ করি, তারপর যে অ্যান্সারটা আমরা পাই সেটাই হচ্ছে কি, আমাদের মুনাফার হার। বুঝতে পারছো মুনাফার হার কাকে বলে, আর মুনাফার হার কিভাবে বের করা যায়? সি
প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো, অর্থাৎ একটা বিনিয়োগ হতে প্রাপ্ত লভ্যাংশ প্লাস হচ্ছে মূলধনী লাভ ডিভাইডেড বাই ওই বিনিয়োগের প্রারম্ভিক মূল্য যদি আমরা করি, যে পার্সেন্টেজটা বের হয় সেটাই হচ্ছে আমার মুনাফার হার। তো আচ্ছা, এখন কথা হচ্ছে যে পি1 মাইনাস পি জিরো সবসময় কি পজিটিভ হবে? না, নেগেটিভও হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা শেয়ারের ইনিশিয়াল প্রাইস ছিল 10 টাকা, বাট সমাপনী বা এন্ডিং প্রাইস হচ্ছে 5 টাকা, তখন কিন্তু আমার পি1টা ছোট, পি জিরোটা বড়। তো মূলধনী লোকসান বা মুনাফার হার বের বের করতে গেলে তোমাদের লসও বের হইতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই। আর এই রকম ম্যাথ গুলো না তোমাদের ইয়েতে আসে না, আমাদের ইয়া পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের কোথাও লাগবে না। বাস তোমরা হচ্ছে করবা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই এক্সাম্পলটা একটু দেখো তো দুইজন, দেখো। 1 নাম্বারটা দেখবো। হ্যাঁ, এক। কোন এক? করবো। হ্যাঁ, পড়তে বলছি প্রশ্নটা। আরফাত 1 বছর পূর্বে সুমনা কোম্পানির শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করেছিল, আর সুমনা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে। তাহলে এটা কি? আর আর সি না? 10 টাকা লভ্যাংশ সি। সি, ইয়েস। আর হচ্ছে 100 টাকা, এটা হইলো পি জিরো। পি জিরো। আর আর বর্তমানটা একশো হচ্ছে দশ টাকা পি ওয়ান। এটা হলো পি1। আচ্ছা, তো আর আরাফাত 1 বছর। বর্তমানে শেয়ারটি বিক্রি করলে গত 1 বছরে তার বিনিয়োগ হতে মুনাফার হার নির্ণয় করো, পারবা না? এই যে দেখো, তুমি এটাকে সি সি সিও ধরতে পারো, ডিও ধরতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, ডি আচ্ছা। হচ্ছে ডিভিডেন্ড বলে আর, ডি ফর ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। তো সি প্লাস পি1 মাইনাস পি জিরো, এই যে পি1 110, আর পি জিরো হচ্ছে কত? পি জিরো হচ্ছে 100 ইনিশিয়াল প্রাইস, দেখো 10 প্লাস 110 মাইনাস 10, সরি 110 মাইনাস 100 ডিভাইডেড বাই প্রারম্ভিক মূল্য 100 ইন্টু 100, এই 20%টা হচ্ছে মুনাফা। পারবা না? আচ্ছা, এখানে কাজ নাই? হ্যাঁ, কিসের? সময়ের। না না, সময়ের কাজ নেই আপাতত, এখানে নাই, এই ম্যাথ গুলোতে নাই, পরের গুলোতে আছে। এটা হচ্ছে ধরো কোন একটা শেয়ারের প্রাইস, ইনিশিয়াল প্রাইস আর এন্ডিং প্রাইস আর হচ্ছে লভ্যাংশ দিয়ে রাখছে, তাহলে তুমি কিভাবে মুনাফার হার বের করবে সেইটা। এখানে তো সময় 1 বছর, কি কাজ করবা তো? 3-4 বছর হইলে তোমার একটা কাজ করার কথা মাথায় আসতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তো, যে জিনিসটা আমরা স্কিপ করে আসছি সেটা হচ্ছে ওকে। হুম। আচ্ছা দেখো, ওরা বলছে যে উপরোক্ত সূত্রে নগদ প্রবাহ লভ্যাংশ হলে, যদি নগদ প্রবাহটা লভ্যাংশ হয় তাহলে মানে নগদ প্রবাহের জন্য সি বলছিলাম, আর লভ্যাংশ হলে এটার পরিবর্তে ডি লিখবা। আর নগদ প্রবাহ, আচ্ছা এটা আর দরকার নাই। আর একটা জিনিস মনে রাখবা, বিনিয়োগ আর মুনাফার হারের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এটা একটা কোয়েশ্চেন হইতে পারে যে বিনিয়োগ ও মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান। ধনাত্মক অর্থাৎ পজিটিভ, মানে মুনাফার হার বাড়লে বিনিয়োগকারীরা অধিক পরিমাণে বিনিয়োগে উৎসাহী হয়, এটা তো বুঝতেছো, এটা কি আর বোঝানো লাগবে? বিনিয়োগ ও মুনাফার হারের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক মানে হচ্ছে কি, ধরো তুমি একটা প্রজেক্টে ইনভেস্ট করছো 5 টাকা, আরেকটা প্রজেক্ট মানে ওইখান থেকে মুনাফা আসতেছে 5 টাকা, আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করছো 5, আচ্ছা সরি আবার বলি, ধরো তুমি এ প্রজেক্টে ইনভেস্ট করছো, ওইখানে মুনাফার হার হচ্ছে 5%, বি প্রজেক্টে ইনভেস্ট করছো সেখানে মুনাফার হার হচ্ছে 7%। তো তুমি যখন এর পরবর্তীতে ইনভেস্ট করবা কোন প্রজেক্টে করবা? বিতে না? হ্যাঁ। এটাই হচ্ছে তুমি যে বিনিয়োগে উৎসাহী হইলা সেটা। ধরো তুমি কোথাও ইনভেস্ট করলা, ইনভেস্ট করে দেখতেছো যে তোমাকে ভালোই
রিটার্ন দিচ্ছে। তো তুমি চাইবা না তোমার টাকাটা অলস করে থাকুক, তুমি চাইবা কোথাও না কোথাও ইনভেস্ট। তো মুনাফার হার বাড়লে আমরা বিনিয়োগ করতে উৎসাহিত হই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে ঝুঁকির ধারণা। আচ্ছা, গত ক্লাসে আমি একটু বলছিলাম ঝুঁকিটা কি। ঝুঁকিটা হচ্ছে তুমি যেটা এক্সপেক্ট করতেছো সেটা না ঘটে অন্য কিছু ঘটার সম্ভাবনা। এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ঝুঁকির জন্য পজিটিভ নেগেটিভ হওয়া মানে পজিটিভ হইতে হবে বাধ্যতামূলক না, নেগেটিভ হইতে পারতেছে। আচ্ছা, ঝুঁকির ডেফিনেশন দিবা, এই যে দেখো কিভাবে বলছে। কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার হার অপেক্ষা প্রকৃত মুনাফার হার ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই কি বলে, ব্যবসা অর্থায়নে ঝুঁকি বলা হয়। যেমন বলতেছে দেখো, আনিকা বাটা শু কোম্পানিতে বিনিয়োগ করেছে, তার প্রত্যাশিত মুনাফার হার কত, 20%। 1 বছর পর দেখা গেল তার বিনিয়োগ হতে প্রকৃত মুনাফার হার হচ্ছে 15%। এখানে প্রত্যাশিত মুনাফার হার ও প্রকৃত হারের ব্যবধান হচ্ছে 5%, যা ঝুঁকির উৎস। এই 5%-এই ঝুঁকি। ঠিক আছে। এখন ধরো ও এক্সপেক্ট করছিল 20, বাট প্রকৃত মুনাফার হার আসছে 25। এখানেও কিন্তু 5% ঝুঁকি। এটা দিয়ে এমসিকিউ আসে। সোজা কথায় তোমাকে ঝুঁকির যদি ডেফিনেশন লিখতে বলে, ডেফিনেশন হচ্ছে কোন একটি বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার হার থেকে প্রকৃত মুনাফার হার ভিন্ন হওয়ার সম্ভাবনাটাই ঝুঁকি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ, বলো। সে ভিন্ন বলতে কম বা বেশি যে কোনো হইতে পারে নাকি শুধু কম হইলেই ঝুঁকি? দুইটাই, দুইটাই। এই যে আমি কি বললাম, ধরো তুমি এক্সপেক্ট করছিলা 20 টাকা, বাট পাইছো 25, এখানে 5% বা 5 টাকাটা হচ্ছে ঝুঁকি। আবার তুমি এক্সপেক্ট করছিলা 20 টাকা, বাট পাইছো 15, এখানেও এই 5 টাকাটা ঝুঁকি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আর ঝুঁকি সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে। এটা একটা কোয়েশ্চেন হইতে পারে, ঝুঁকি কিসে থেকে সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে। অনিশ্চয়। হ্যাঁ, ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত, বাকিগুলো তোমরা একটু দেখে নিও, এখানে আর তেমন পড়ার কিছু নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঝুঁকির প্রকার ভেদ। ঝুঁকিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একক ঝুঁকি একটা, আর হচ্ছে পোর্টফোলিও। একক ঝুঁকি কি, কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে যে ঝুঁকি বহন করতে হয় তাকে কি বলে, একক ঝুঁকি। নামের মধ্যেই ডেফিনেশন লুকায় আছে যে একক ঝুঁকি কি, যখন তুমি শুধুমাত্র একটা প্রজেক্টে ইনভেস্ট করবা, তো ওই প্রজেক্টে ইনভেস্ট করে তোমার যে পরিমাণ ঝুঁকির আশঙ্কা থাকে সেটা হচ্ছে একক ঝুঁকি। দেখো উদাহরণে বললো যে তোমার সকল অর্থ শুধু বেক্সিমকো লিমিটেডের শেয়ারে যদি বিনিয়োগ করো, সেটা থেকে যে ঝুঁকি সৃষ্টি হবে সেটা হচ্ছে একক ঝুঁকি। আর পোর্টফোলিও প্রেক্ষিতে ঝুঁকি, পোর্টফোলিও মানে কি, তোমার যে টাকাটা আছে সে টাকাটা তোমরা যদি একটা প্রজেক্টে ইনভেস্ট না করো, একাধিক প্রজেক্টে ইনভেস্ট করো, সেটাই হচ্ছে পোর্টফোলিও। আর ওই পোর্টফোলিওতে ইনভেস্ট করে যে ঝুঁকির আশঙ্কা থাকে সেটাই হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। যে কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে যে ঝুঁকি বহন করতে হয় তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। বুঝতে পারছো একক ঝুঁকি আর পোর্টফোলিও ঝুঁকি? জি ভাইয়া। আচ্ছা, আর পোর্টফোলিও ঝুঁকির মাধ্যমে, মানে তুমি যদি পোর্টফোলিওতে বিনিয়োগ করো, সরি, পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে আমরা ঝুঁকিটা হ্রাস করতে পারি। কোয়েশ্চেন হয় যে পোর্টফোলিও বিনিয়োগ কি করে, অ্যান্সার ঝুঁকি হ্রাস করে, বা পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে কি করা যায়, ঝুঁকি হ্রাস করা যায়। ঠিক আছে, ধরো একটা প্রজেক্টে ইনভেস্ট করলা, তোমার 10 টাকা লস হয়েছে, তো তোমার ওইটা হচ্ছে একক ঝুঁকি। এখন তুমি 2-3টা প্রজেক্টে ইনভেস্ট করছো, এ প্রজেক্ট, বি প্রজেক্ট, সি প্রজেক্ট। এ প্রজেক্টে লস হয়েছে 10 টাকা, বি প্রজেক্টে লাভ হয়েছে 12 টাকা, সি প্রজেক্টে তোমার সাপোজ লস হয়েছে 1 টাকা। তো ওভারঅল কিন্তু তোমার, দেখো আমি বলি, আবার একটু খেয়াল করে দেখো, যে তোমার এ প্রজেক্টে লাভ হইলো, সরি লস হইলো 10 টাকা সাপোজ, আর বি প্রজেক্টে লাভ হইলো 12 টাকা, আর সি প্রজেক্টে লস হইলো 1 টাকা। তো ইন টোটাল কিন্তু তোমার 1 টাকা লাভ আসছে। তো পোর্টফোলিওতে বিনিয়োগ করলে আমরা কি হয়, আমাদের যে ঝুঁকি সেটা হ্রাস পায়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, বুঝছি। এরপরে, আচ্ছা এরপরে এখান থেকে অনেক বেশি এমসিকিউ আছে, এমসিকিউ আসে, সেটা হচ্ছে ঝুঁকির প্রকারভেদ। 9.3। আচ্ছা দেখো, আমি এখানে লিখে রাখছি যে পোর্টফোলিওর মাধ্যমে কোম্পানি
ঝুঁকি, আচ্ছা এটা একটু পড়াইনি তারপরে দেখাচ্ছি। ঝুঁকি, তোমাদের যদি কোয়েশ্চেন হয় যে ঝুঁকি মূলত কয় প্রকার, অ্যান্সার কি হবে? দুই প্রকার। দুই প্রকার। এই হচ্ছে দেখো 764 পেজে দেখো ওরা বলছে যে মোট ঝুঁকি ইজ ইকুয়ালস টু কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি। তো আমরা এখন ডেফিনেশনের দিকে যাচ্ছি। ঝুঁকি মূলত দুই প্রকার। সেটা হচ্ছে আমরা নির্ভর করে যে যে ঝুঁকি পরিহার করতে পারতেছি কি না পারতেছি। ঝুঁকি পরিহার যোগ্যতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, সেটা আবার সেটার মানে তুমি এটার পাশে স্ল্যাশ দিয়ে লিখে নিতে পারো, এটাকে আমরা বলতেছি পরিহারযোগ্য ঝুঁকি, আবার বলতেছি ফার্ম স্পেসিফিক রিস্ক। আর আরেকটা হচ্ছে বাজার ঝুঁকি, সেটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি, সেটার নাম হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি, এটার আরেকটা নাম হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। কোম্পানি ঝুঁকির নাম হচ্ছে চারটা, মানে ইনক্লুডিং কোম্পানি ঝুঁকি। পাশে হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি, নাম্বার টু হচ্ছে ফার্ম স্পেসিফিক রিস্ক, আর নাম্বার থ্রি হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, অথবা আরেকটা বলতে পারো ডাইভার্সিফায়েবল রিস্ক। তো কোম্পানি ঝুঁকি তোমার প্রশ্নে শুধু কোম্পানি ঝুঁকি না, সেটাকে তিন ভাবে দিতে পারে, পরিহারযোগ্য ঝুঁকি নামেও দিতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে ফার্ম স্পেসিফিক রিস্ক নামেও দিতে পারে, আনসিস্টেমেটিক রিস্ক নামেও দিতে পারে, আর হচ্ছে ডাইভার্সিফায়েবল রিস্ক নামেও দিতে পারে। আর বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক, এটাকে তুমি বলতে পারো সিস্টেমেটিক রিস্ক, পরে বলতে পারো হচ্ছে আনডাইভার্সিফায়েবল রিস্ক, আর বলতে পারো হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। বুঝতে পারছো? তাহলে বাজার ঝুঁকির নাম কয়টা বলো? চারটা। কি কি? চারটা। অপরিহারযোগ্য ঝুঁকি, হুম। তারপর নন ডাইভার্সিফায়েবল সিস্টেমিক রিস্ক, ঝুঁকি, সিস্টেমেটিক রিস্ক, হ্যাঁ। মার্কেট সিস্টেমেটিক রিস্ক, ঝুঁকি আর হ্যাঁ। বাজার ঝুঁকি, আনসিস্টেমেটিক রিস্ক, ওই আনসিস্টেমেটিক এর বাংলা নাম হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি, আর হচ্ছে নন ডাইভার্সিফায়েবল রিস্ক। আর কোম্পানি ঝুঁকির হচ্ছে আহ কোম্পানি ঝুঁকি নিজে একটা, পরে হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি, নাম্বার থ্রি হচ্ছে ফার্ম স্পেসিফিক রিস্ক, আর নাম্বার ফোর হচ্ছে ডাইভার্সিফায়েবল রিস্ক, আর নাম্বার ফাইভ হচ্ছে স্পেসিফিক, সরি, ডাইভার্সিফায়েবল রিস্ক। চারটাই, কোম্পানি ঝুঁকি, পরে হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি, পরে হচ্ছে ডাইভার্সিফায়েবল রিস্ক, পরে হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। আর বাজার ঝুঁকি, তারপর হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, অপরিহারযোগ্য ঝুঁকি, নন ডাইভার্সিফায়েবল রিস্ক। আর কোম্পানি ঝুঁকিকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে, আর বাজার ঝুঁকিকে আমরা প্রকাশ করি বেটা দিয়ে। সিগমা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সিগমা, আর বিটা হচ্ছে এই যে এটা, মানে বি এর মতো করে থাকে এই যে এভাবে, এরকম করে বি এর মতো। আচ্ছা এখন ডেফিনেশন, এই ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের যে সিকিউ থাকে সেই সিকিউর কওয়ার ক্ষতে এগুলো আসে, যে কোম্পানি ঝুঁকি কি। আচ্ছা, কোম্পানি ঝুঁকি, এইটার নাম দিয়ে বোঝা উচিত না এটা কার সাথে রিলেটেড বলতো? বা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানে। হ্যাঁ, তার মানে যে ঝুঁকি, যে এখানে দেখো একটু ডেফিনেশনটা যদি তোমরা খেয়াল করো, আমি হাইলাইট করে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করে, যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। আর কোম্পানি ঝুঁকিকে পরিহার করা যায় কিভাবে? কোম্পানি ঝুঁকিকে আমরা পোর্টফোলিও গঠন করে ঝুঁকি কমাইতে পারি, বা হচ্ছে কোম্পানি ঝুঁকিকে হ্রাস করতে পারি। পোর্টফোলিও গঠন করে ঝুঁকির যে অংশ পরিহার বা হ্রাস করা যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে। আচ্ছা, তার মানে তোমাকে যদি কোয়েশ্চেন করে যে কোম্পানি ঝুঁকি কাকে বলে, অ্যান্সার করতে পারবা? হ্যাঁ। শো- আচ্ছা, তাহলে যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে কি বলে? কোম্পানি ঝুঁকি। আর কোম্পানি ঝুঁকিকে আমরা পোর্টফোলিও গঠনের মাধ্যমে হ্রাস করতে পারি। পোর্টফোলিও মানে তুমি ধরো তোমার কোম্পানি আছে, তুমি শুধু শ্যাম্পু বানাও, তো ওইখানে যে ঝুঁকি থাকবে, তুমি যদি শ্যাম্পু না বানাই, শুধু শ্যাম্পু না বানাই তুমি কন্ডিশনার, তারপর হচ্ছে সাবান, এগুলা বানাইলে কোনো একটা প্রজেক্টে যদি লসও হয়,
অপর একটা প্রজেক্ট থেকে তুমি লাভ করে মোটামুটি তোমার লসটাকে ব্যালেন্স করতে পারো। এইভাবে হচ্ছে কোম্পানির ঝুঁকি হ্রাস করা যায়। ঠিক আছে। এখন ধরো আহ কোম্পানি ঝুঁকি কিভাবে হইতে পারে, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। কোন গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি শ্রমিক ধর্মঘট হয়, তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার ফলে যে ক্ষতি শুধুমাত্র তা একটি গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করবে, অন্য কোনো গার্মেন্টস কে প্রভাবিত করবে না। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। মানে ধরো ধরো তিনটা ফ্যাক্টরি এ বি সি, এখন এই গার্মেন্টস এ বেতন দিচ্ছে না, এখন ওরা কাজে জয়েন করতেছে না, এই ঝুঁকি কি বি আর সি তে হবে, বা এই কারণে কি বি আর সি তে কোনো ইম্প্যাক্ট করবে? না। না। এটাই হচ্ছে কোম্পানি স্পেসিফিক রিস্ক, ওই কোম্পানির সাথে রিলেটেড। আর আরো এমসিকিউ আসে, সেটা হচ্ছে এই পরিহারযোগ্য ঝুঁকি অথবা অথবা কোম্পানি ঝুঁকির উৎস হলো ব্যবস্থাপনার অদক্ষতা। তুমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছো ওই প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, ওই প্রতিষ্ঠানের নামে যদি কেউ মামলা দেয়, ওই প্রতিষ্ঠানে যদি অবরোধ হয়, আর অথবা তোমার প্রতিষ্ঠানের বাজারজাত বা মার্কেটিং যদি খারাপ হয়। ঠিক আছে। আর এই ঘটনাগুলা তুমি যদি পোর্টফোলিও করো বা একাধিক প্রজেক্টে ইনভেস্ট করো, হ্রাস করা যায়। এর জন্য এটাকে বলতেছে পরিহারযোগ্য ঝুঁকি। আর এটার আরেকটা নাম হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, অর্থাৎ সিস্টেম থেকে আসে না, তোমার প্রতিষ্ঠানের, তোমার ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সি থেকে আসে। বুঝতে পারছো কোম্পানি ঝুঁকি? পারবা পরীক্ষা লিখতে? হুম। হ্যাঁ, পারবো। আচ্ছা, এই যে আমি এখানে অ্যারো দিয়ে লিখে রাখছি স্পেসিফিক কোন কোম্পানির সাথে রিলেটেড। এরপরে আসা হচ্ছে বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি মানে যে ঝুঁকিটা কোম্পানির সাথে রিলেটেড না, অর্থাৎ কোনো একটা কোম্পানির কারণে না, যে ঝুঁকির কারণে পুরা মার্কেটটাই তোমার ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্ট করবে, সেটা হচ্ছে বাজার ঝুঁকি। সাপোজ আহ সরকার একটা নিয়ম করে দিল যে সব গার্মেন্টসে যারা চাকরি করে তাদের বেসিক স্যালারি 15,000 করতে হবে। সেটা কি শুধু তোমার গার্মেন্টস এর জন্য, না বাংলাদেশের সব গার্মেন্টস এর জন্য? সব গার্মেন্টস এর আরেকবার। জন্য। আচ্ছা, আরেকবার আমি বলি। শুনি নাই। হ্যাঁ শোনো, খেয়াল করো যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিস্টেম করে দিল যে গা- যত গার্মেন্টস আছে এন্ড সেখানে যত মানুষজন কর্মরত আছে, সবার জন্য সর্বনিম্ন মজুরি হচ্ছে 15,000 টাকা। তার মানে যে যেখানেই কাজ করুক না কেন, সর্বনিম্ন 15,000 টাকা সবাই পাবে। এটা কি শুধু তোমার জন্য, নাকি না বাংলাদেশের সব প্রতিষ্ঠানের জন্য? বাংলাদেশের সব প্রতিষ্ঠানের জন্য। এই যে এগুলাকে বলতেছে বাজার ঝুঁকি। এই যে সিস্টেমের কারণে আসছে না, যে গভর্নমেন্ট একটা সিস্টেম করে দিছে 15,000 টাকা স্যালারি দিতেই হবে, এর জন্য এটার নাম হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ধরো কোন বাংলাদেশেই যে কিছুদিন আগে নোয়াখালীতে বা ফেনীতে বন্যা হলো, ইভেন এখনো ময়মনসিংহ, হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এদিকে বন্যা হচ্ছে। তো বন্যার কারণে কি ওইখানে যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলা কি সবগুলাতেই ইম্প্যাক্ট করছে, বা যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলাতেই ইম্প্যাক্ট করছে, নাকি না স্পেসিফিক কয়েকটা প্রতিষ্ঠানে ইম্প্যাক্ট করছে? হ্যালো। ওখানকার তো মোটামুটি সবগুলোতেই পড়ছে। এটাই হচ্ছে বাজার ঝুঁকি। অর্থাৎ যে ঝুঁকি তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারবা না, বাট আমরা এই কিছুক্ষণ আগে পড়ে হ্যাঁ। আসছি যে কোম্পানি ঝুঁকিটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, এর জন্য এটার নাম হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি বা আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেম থেকে আসে না। আর এই বাজার ঝুঁকিটা হচ্ছে সিস্টেম থেকে আসে। দেখো আমি উপরে লিখে রাখছি সমস্ত কোম্পানি প্রভাবিত হয়, আর এটা অপরিহারযোগ্য ঝুঁকি। যেমন দেখো, মানে তোমাকে যদি ডেফিনেশন লিখতে বলে, যে তুমি লিখবা যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, সেটাই হচ্ছে বাজার ঝুঁকি। মানে একটা ডেফিনেশন দিয়ে তোমরা চাইলে দুইটা লিখতে পারবা, যে যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে বাজার ঝুঁকি। যেমন হচ্ছে প্রতিষ্ঠানের অদক্ষতা, কাঁচামাল কিনতে না পারা, ঠিক আছে, বাজারজাতকরণ অসফলতা। আর এরপরে হচ্ছে যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ যে ঝুঁকির কারণে একটা দেশের বা একটা জায়গার সবগুলা প্রতিষ্ঠানই প্রভাবিত হয়, তাকে বলা হয় বাজার ঝুঁকি। ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা, তাহলে বাজার ঝুঁকি সকল ধরনের প্রতিষ্ঠানকে প্রভাবিত করে না, নাকি স্পেসিফিক কাউকে করে? সকল। সকল। আচ্ছা, এই যে দেখো যে বাজার ঝুঁকি কেন হয়: অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা। এই যে যেমন 2013-14 সালের দিকে অনেক হরতাল অবরোধ হয়েছিল, হ্যাঁ? তো ওই সময় কি হুম। শুধু বাংলাদেশের এক দুইটা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি না পুরা বাংলাদেশের সব প্রতিষ্ঠানে মোটামুটি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? পুরাই। পুরা। এখন কথা হচ্ছে, তুমি তোমার প্রতিষ্ঠানে আগে বেতন দিতে 15,000, এখন 20,000ও যদি করে দাও, তাও যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া না চলে, তোমার বিজনেস চলবে? না। তার মানে কি তুমি, কোন একটা কোম্পানি চাইলেও কি এই ঝুঁকিটা অ্যাভয়েড করতে পারতেছে? না। এর জন্য এটার নাম অপরিহারযোগ্য ঝুঁকি বা সিস্টেমেটিক রিস্ক। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, ইত্যাদি কারণে যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মকে প্রভাবিত করে, যেমন মুদ্রাস্ফীতি, যুদ্ধ, মন্দা, উচ্চ সুদের হার ইত্যাদি, যা সকল ফার্মকে প্রভাবিত করে। এখন এভাবে দাগায় দাগায় পড়ার কারণ হচ্ছে কি জানো তো, এখান থেকে না অনেকগুলো এমসিকিউ আসে, যে নিচের কোনটি বাজার ঝুঁকির কারণ: মুদ্রাস্ফীতি, যুদ্ধ, হুম। মন্দা, উচ্চ সুদের হার। আবার ডেফিনেশন আসবে যে বাজার ঝুঁকি কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হুম। যেহেতু আচ্ছা, বেশিরভাগ শেয়ার, হ্যাঁ বলো। মুদ্রাস্ফীতি বলতে হচ্ছে টাকার দাম কমে যাওয়া বা বাড়ে যাওয়া, এটা না? হ্যাঁ, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টাকার দাম কমে প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া। মানে টাকার দাম কম। মুদ্রাস্ফীতি কি এটা? মুদ্রাস্ফীতি হচ্ছে দেখো, ইনফ্লেশন বলে এটাকে। মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন। যেমন 1 বছর আগেও তুমি 100 টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনতে পারতা, তুমি কিন্তু এখন 100 টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনতে পারতেছো না। বা হচ্ছে, আমরা বলতেছি না সবকিছুর দাম বেশি, সবকিছুর দাম বেশি। 5 বছর আগেও চালের দাম হ্যাঁ। ছিল কত? 30, 40, 50 টাকা, 45 টাকা দিয়ে চাল পাওয়া যায়। ইভেন আমার মনে আছে 2013-14 সালের দিকে আহ আম্মু যখন চাল আনতো, তখন 33, 35 টাকা ছিল। 15-16 সালের দিকে মোটামুটি একটা চাল। এখন চাল 55 টাকা, 60 টাকার নিচে কোনো চালই নাই। এই যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়া, তার মানে কি টাকার মান কমে গেছে। আগে 100 টাকা দিয়ে যে বাজার পাইতাম, এখন আমাকে ওই বাজার পাইতে 130 টাকা বা 20 টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ একসাথে দুইটা জিনিস ঘটছে: প্রোডাক্টের দাম বেড়ে গেছে, আর হচ্ছে টাকার মান কমে গেছে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে? আর এটার আচ্ছা। বিপরীত হচ্ছে মুদ্রা সংকোচন। তখন হচ্ছে টাকার মান বেড়ে যায়, আর টাকার মান বেড়ে গেলে অটোমেটিক্যালি তোমার প্রোডাক্টের দাম কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা দেখো, যেহেতু বেশিরভাগ ফার্মের শেয়ারের মূল্য এসব ফ্যাক্টর সমূহের মাধ্যমে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়, তাই বৈচিত্র্যায়ন বা বহুবিধকরণ বা ডাইভার্সিফিকেশনের মাধ্যমে বাজার ঝুঁকি পরিহার করা যায় না। আর বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অবহিত করা হয়। আর বাজার ঝুঁকিকে আমরা বেটা দিয়ে প্রকাশ করি। পারবা পরীক্ষা আসলে বাজার ঝুঁকি আর হচ্ছে কোম্পানি ঝুঁকি? হুম, পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, আর এটাই বলতেছিল যে মোট ঝুঁকি ইজ ইকুয়ালস টু কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি। ঠিক আছে? দুই ধরনের ঝুঁকি মিলায় মোট ঝুঁকিটা। ওকে। এরপরে হচ্ছে 9.4, আজকের জন্য ইনশাল্লাহ এটাই হবে। আশা করি এটাই লাস্ট টপিক কিনা। আচ্ছা দেখি। দেখো, আহ আমরা এতক্ষণ পড়তেছিলাম, সেটা হচ্ছে তোমার পরিহার যোগ্যতার ভিত্তিতে ঝুঁকি দুই প্রকার: কোম্পানি ঝুঁকি আর হচ্ছে বাজার ঝুঁকি। আর অনিশ্চয়তার ক্ষেত্রে বা হচ্ছে দেখো, আহ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আরো ঝুঁকিকে ভাগ করতে পারি। এটা হচ্ছে তোমার পরিহার যোগ্যতার ভিত্তিতে, আর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণের দিকে ঝুঁকিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে একটা দৃষ্টিকোণ। হ্যাঁ, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আরেকটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আচ্ছা, তো ব্যবসায়িক ঝুঁকিটা কি জানো? তোমার দৈনন্দিন আয় থেকে তুমি যদি দৈনন্দিন ব্যয় মিটাইতে না পারো, বা তোমার রেগুলার ইনকাম থেকে তোমার প্রতিষ্ঠানের রেগুলার এক্সপেন্স যদি বিয়ার করতে না পারো, সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। মানে পরিচালন আয় হতে পরিচালন ব্যয় যদি মিটাইতে না পারো, অর্থাৎ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে না পারলে। দেখো, কোম্পানির আয় হতে পরিচালনা ব্যয় মিটাইতে না পারার সম্ভাবনাটাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। উদাহরণস্বরূপ বলা যায় কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, এগুলা হচ্ছে তোমার দৈনন্দিন ব্যয়।
তোমার প্রতিষ্ঠানের আয় হচ্ছে 10 টাকা দৈনিক, বাট তোমার প্রতিষ্ঠানের দৈনিক ব্যয় হচ্ছে 12 টাকা। তো এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তার মানে আয় থেকে ব্যয় মিটাইতে না পারলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই কি, বলো? ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি। আর ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয় পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে। মানে পরিচালনা খরচ মানে ডে টু ডে এক্সপেন্সেস তুমি যদি বেয়ার করতে না পারো। ধরো তোমার স্যালারি দিতে পারলা না, তুমি মজুরি দিতে পারতেছো না, কাঁচামাল কিনতে পারতেছো না, তোমার কাছে ওই পরিমাণ টাকা নাই, সেটা হবে ব্যবসায়িক ঝুঁকি। আচ্ছা, আহ এটা তারপরে হচ্ছে, এখানে তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, ব্যবসায়িক ঝুঁকির কারণে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয় না, এটা একটু খেয়াল রাখো। বাট আর্থিক ঝুঁকিটা কি? ধরো তুমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য লোন নিছিলা। কি নিছিলা? লোন। লোন। এখন তোমার প্রতিষ্ঠানের অবস্থা এতই খারাপ যে তুমি তোমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে লোন আর লোনের সুদ পরিশোধ করতে পারতেছো না। সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। সেটা হচ্ছে কি? আর্থিক আর্থিক ঝুঁকি। ঝুঁকি। এখন আর্থিক ঝুঁকির কারণে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। আর্থিক ঝুঁকির কারণে প্রতিষ্ঠান কি হয়ে যায়? তুমি যদি ঋণ আর ঋণের সুদ পরিশোধ করতে না পারো, তোমাকে তোমাকে দেউলিয়া ঘোষণা করতে পারে আদালত। বাট ব্যবসায়িক ঝুঁকির কারণে কেউ দেউলিয়া হয় না। আর ঠিক আছে, ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয় পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে, আর আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় ঋণ ও ঋণের শোধ পরিশোধের অক্ষমতা থেকে। বুঝতে পারছো? এই যেখানে দেখো, ফার্মের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটাই কি, বলো? আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি। আচ্ছা, আমরা কি আর্থিক ঝুঁকি চাইলে অ্যাভয়েড করতে পারি? দেখি তোমরা একটু চিন্তা করো তো, বলো তো না। আর্থিক পারবো কিভাবে যদি আমরা হ্যাঁ, ঋণ না যদি নেই? হচ্ছে রিস্ক না নিই, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা চাইলে ব্যবসায়িক ঝুঁকি অ্যাভয়েড করতে পারবো না, কারণ এটা ডে টু ডে এক্সপেন্স, ডে টু ডে ইনকাম থেকে আসে। তাই এটা চাইলেও অ্যাভয়েড করা যায় না। বাট তুমি যদি ঋণ না নাও তাহলে তোমার আর্থিক ঝুঁকি জিরো। আচ্ছা, এরপরে বলতেছে ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে কোম্পানি আর্থিক ঝুঁকির মধ্যে জড়িত হয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। তো কোয়েশ্চেন হয় এমসিকিউ যে কোন ঝুঁকির সাথে দেউলিয়াত্ব ঝুঁকি জড়িত, বলো তো? আর্থিক ঝুঁকি। হ্যাঁ, আর্থিক এটা কিন্তু ঝুঁকি। তুমি তুমি যখন যদি ব্যবসায়িক ঝুঁকি উত্তর দাও, অ্যান্সার ভুল হবে। তাহলে ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে ব্যবসায়ের পরিচালনা খরচ পরিশোধ করতে না পারলে বা পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর ব্যবসার জন্য গৃহীত লোন বা ঋণ ও ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকির সাথে দেউলিয়াত্ব জড়িত বা দেউলিয়াত্বের ঝুঁকি সৃষ্টি হয় আর্থিক ঝুঁকির মাধ্যমে, বাট ব্যবসায়িক ঝুঁকি থেকে দেউলিয়াত্ব সৃষ্টি হয় না। আর ব্যবসায়িক ঝুঁকি পরিহারযোগ্য নয়, বাট আর্থিক ঝুঁকি পরিহারযোগ্য। আচ্ছা, এটা গেল আচ্ছা। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। আর এরপরে আছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। কার দৃষ্টিকোণ থেকে? বিনিয়োগকারী কারা? বিনিয়োগকারী। যারা আমরা ইনভেস্ট করি। আচ্ছা, তো এই ঝুঁকিটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুদহার ঝুঁকি, তারল্য ঝুঁকি। আচ্ছা, আর একটা হচ্ছে তিন ভাগে না দুই ভাগে, ভুল বলছি। দুই বিনিয়োগকারীর ভাগে বলছে। দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুদহার ঝুঁকি, আরেকটা হচ্ছে তারল্য ঝুঁকি। আমি এটা ভিতর থেকে পড়াচ্ছি না, আমি তোমাদের একটু বলে দিই। সুদের হারের সাথে তোমার বিনিয়োগের মূল্য বা তোমার প্রজেক্টের যে ইনভেস্টমেন্ট, এটা নেগেটিভলি রিলেটেড। কিভাবে রিলেটেড? পজিটিভলি না নেগেটিভলি? নেগেটিভলি। নেগেটিভলি কিভাবে? ধরো তোমার বর্তমানে বাজার সুদের হার 10%। ঠিক, ওই যে তোমরা চ্যাপ্টার 6 করছো না, বন্ডের বাজার মূল্য? হুম, হুম। তো ওইখানে আমরা কি করি, কোন একটা প্রজেক্টের যে ইনভেস্টমেন্ট কত টাকা আছে সেটা বের করি না, হ্যাঁ। বা বন্ডের মূল্যটা বের করি। সেখানে আমরা নিচে কি দিয়ে ভাগ দিই? 1 + i⁴ দিয়ে ভাগ দিই না? খেয়াল আছে? জি। ওই চ্যাপ্টারটা দেখলে হ্যাঁ, মানে ওইখানে, মনে। হ্যাঁ। তো এই যে ইনভেস্টমেন্ট 5 টাকা যদি মানে 5% সুদের হার হয়, তাহলে দেখবা ওই ইনভেস্টমেন্টের যে প্রাইসটা আসে, 10% যদি সুদের হার হয় তাহলে ওই ইনভেস্টমেন্টের প্রাইসটা একটু কম আসে, তাই না?
তুমি যদি প্রেজেন্ট ভ্যালুর কথা চিন্তা হ্যাঁ, করো, এইটাই বলতেছে যে সুদের হার হ্রাস বৃদ্ধি পাওয়ার কারণে বিনিয়োগকারীর বাজার মূল্য বা বিনিয়োগকারী শেয়ারের প্রাইস বা ইনভেস্টমেন্টের প্রাইস যে হ্রাস বৃদ্ধি হয় বা হওয়ার যে সুযোগ থাকে, সেটাই হচ্ছে সুদ হার ঝুঁকি। বুঝতে পারছো? যে সাপোজ তুমি হচ্ছে ব্যাংকে টাকা রাখছো, যখন টাকা রাখছো ব্যাংক তোমাকে বলছিল 6% হারে সুদ দিবে, বাট কিছুদিন পর সিচুয়েশন চেঞ্জ, সিনারিও চেঞ্জ, তো তুমি দেখতেছো যে ব্যাংক এখন 4% হারে সুদ দিচ্ছে, তাহলে তোমার যে টাকা পাওয়ার যে পসিবিলিটি, আগে 50 লাখ পাওয়ার সম্ভাবনা থাকলে এখন কি 50 লাখ পাবা না এর চেয়ে কম পাবো? কম পাবো। এটাই হচ্ছে সুদহার ঝুঁকি। অর্থাৎ সুদের হার হ্রাস বৃদ্ধি হওয়ার কারণে বিনিয়োগকারীর যে সম্পদ, সম্পদের বাজার মূল্য হ্রাস বৃদ্ধি হওয়ার যে ঝুঁকিটা থাকে, সেটাই হচ্ছে সুদ হার ঝুঁকি। ঠিক আছে? এটা কি আর পড়তে হবে? তোমরা একটু বাসায় দেখে নিও এখানে কি বলা আছে। আচ্ছা, এরপরে আসি আমরা আহ তারল্য ঝুঁকি। তারল্য কি বলতে পারো? মূলধন। না, তারল্য হচ্ছে কোনো একটা জানি। আচ্ছা, আমি বলি শোনো। হ্যাঁ, জানি। কো- কোনো একটা সম্পদ, সিকিউরিটিজ বা বিনিয়োগ কত দ্রুত ও কম খরচে তুমি নগদে রূপান্তর করতে পারো, সেটাই হচ্ছে তারল্য। কোন একটা সম্পদ, সিকিউরিটিজ বা বিনিয়োগ কত দ্রুত আর কম খরচে তুমি নগদে কনভার্ট করতে পারো, সেটা হচ্ছে তারল্য। আচ্ছা, সবচেয়ে তরল সম্পদের নামটা কি বলো তো? সবচেয়ে তরল সম্পদ, সেটা হচ্ছে নগদ, কারণ এটা নিজেই নগদ অবস্থায় থাকে। এরপরে সবচেয়ে তরল সম্পদ হচ্ছে ব্যাংক, কারণ আমি চাইলেই এটিএম থেকে যখন তখন এটাকে ক্যাশে কনভার্ট করতে পারবো। দ্যাটস দা হচ্ছে এক্সাম্পল যে কোনো একটা সম্পদ, সিকিউরিটিজ বা বিনিয়োগ কত দ্রুত আর কম খরচে নগদে কনভার্ট করতে পারতেছো, সেটা হচ্ছে তোমার তারল্য। এখন ধরো তোমার কাছে শেয়ার আছে আর তোমার কাছে বিল্ডিং আছে, তো কোনটা তারল্য বেশি? শেয়ার। শেয়ার, কারণ এটা তুমি দ্রুত আর কম খরচে কনভার্ট করতে পারবা ক্যাশে, বাট ইন কেস অফ বিল্ডিং হ্যাঁ। তোমাকে একটু সময় নিতে হবে। এটা হচ্ছে তারল্য। এখন এই তারল্য যদি বুঝো, তাহলে তারল্য ঝুঁকি তোমার জন্য একদম ইজি। দেখো, সোজা কথায় তারল্য ঝুঁকি বলতে বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারাটা, বা দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয়, সেটাই কি তারল্য ঝুঁকি। তারপরে বুঝতে পারছো ঝুঁকি নাকি পারো নাই? আসছে। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তারল্য ঝুঁকিটা, সেটা ডিপেন্ড করবে তারল্য বাজারের আকার এবং, আচ্ছা এখান থেকে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো, একটা বাজারের আকার আর গভীরতা। আকার মানে হচ্ছে কি বলতে পারো? না। বাজারটা কত বড়, যেমন মার্কেটের সাইজ, মানে যেমন বলতেছি মার্কেটের সাইজটা। একটু চিন্তা করে দেখো, গাড়ির মার্কেট বাংলাদেশ এইটা বড়, নাকি কনজুমার গুডস বা রেগুলার ফুড প্রোডাক্টস এই মার্কেটটা বড়? বলো তো। গাড়ির ডিস্ট্রিবিউশন বা সেলস নিয়ে কয়টা দোকান বা কয়টা প্রতিষ্ঠান কাজ করে, আর রেগুলার ফুড প্রোডাকশন নিয়ে কয়টা কোম্পানি বা প্রতিষ্ঠান কাজ করে? বলো তো, কারটা বেশি বা কাদের সংখ্যাটা কয়েকটা বেশি? কোম্পানি যেটাতে কাজ। না, কয়েকটা কোম্পানি না, আমি বলতেছি দুইটার ক্ষেত্রে তো কয়েকটা কোম্পানি কাজ করতেছে। ফুড প্রোডাকশনের ক্ষেত্রে জড়িত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, তার মানে এই মার্কেটের সাইজটা বড়, কারণ এটা রেগুলার প্রোডাক্ট। আর গভীরতা মানে কি জানো? ও। নাম্বার অফ বায়ার এন্ড সেলার, যে কোন প্রোডাক্ট এর জন্য বায়ার আর সেলারের সংখ্যা বেশি। যেমন গাড়ি বিক্রি করে কয়জন? 5-6 জন। গাড়ি কিনে কয়জন? ধরো 3-4 জন। বাট এই যে খাবার, এটা সেল করে বেশি মানুষ, বায়ও করে বেশি মানুষ। এটা হচ্ছে তোমার গভীরতা। আর সাইজ হচ্ছে তোমার যে কতজন ওই ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে। এখন দেখো, বাজারের আকার আর গভীরতা যত বেশি হবে, তারল্য তত বেশি হবে, তারল্য ঝুঁকি তত কম হবে। এটা তো বুঝতে পারতেছো নাকি?
হ্যাঁ। আচ্ছা, আর আমাদের দেশে ইকুইটি সিকিউরিটিজ মানে হচ্ছে শেয়ার বাজারের পরিধি বন্ড বাজারের তুলনায় বেশ বড়। কথা তো সত্য। এজন্য বন্ড বা ডিবেঞ্চারের তুলনায় ইকুইটি সিকিউরিটিজের বাজারে তারল্য ঝুঁকি কম। মিথ্যা না সত্য? সত্য। আচ্ছা, এই তো গেল। এরপরে আমাদের আর যেগুলো আছে সেটা হচ্ছে আর তিন ধরনের ঝুঁকি, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ ও বিনিয়োগকারীর দৃষ্টিকোণ। এতক্ষণ আমরা আলাদা আলাদা বলছি। প্রথমে পড়ছি ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আলাদা দুই ধরনের ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি আর হচ্ছে আর্থিক ঝুঁকি। এরপরে পড়ছি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে দুই ধরনের ঝুঁকি, সুধার ঝুঁকি আর হচ্ছে তারল্য ঝুঁকি। এগুলা কিন্তু ক খ তে আসে, ইভেন গতেও আসতে পারে। হুম। আর এরপরে ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী একসাথে তিন ধরনের ঝুঁকি ফেস করতে পারে। একটা হচ্ছে বিশেষ ঘটনা, আর একটা হচ্ছে বিনিময় হার, আর একটা হচ্ছে ক্রয় ক্ষমতা। তো বিশেষ ঘটনা মানে হচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনার ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগের মূল্য বা ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা। যেমন ধরো এখন বাংলাদেশে সাইক্লোন হয়ে গেল, তো সাইক্লোন যদি হয় তো মানুষের হাতে টাকা বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। ও সরি, কম। কম থাকবে। এটা হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি, মানে একদম কমপ্লিটলি আনএক্সপেক্টেড থিং থেকে যে রিস্কটা ক্রিয়েট হয়। আর এরপরে হচ্ছে বিনিময় হার ঝুঁকি। আচ্ছা, এটা একদম ইজি। দেখো, যেমন আগে বাংলা বাংলাদেশের 87 টাকা সমান 1 US মার্কিন ডলার ছিল, বাট এক এখন ডলার 120 টাকা সমান 1 US মার্কিন ডলার। তো এই যে আগে হুম। আমরা 87 টাকা দিয়ে বা বিদেশ থেকে যদি $1 পাঠাইতো, আমরা বাংলাদেশে 87 টাকা রিসিভ করতাম। আর এটা যদি উল্টা ভাবে চিন্তা করো, আমরা যদি বিদেশে 87 টাকা পাঠাইতাম তাহলে $1 প্রোডাক্ট পাইতাম। আর এখন 120 টাকা দিয়ে $1 প্রোডাক্ট পাচ্ছি। তো এই যে বিনিময় হার হ্রাস বৃদ্ধি হওয়ার কারণে, অর্থাৎ টাকার মান কমে যাওয়ার কারণে বা বেড়ে যাওয়ার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাই হচ্ছে বিনিময় হার ঝুঁকি। বুঝতে পারছো নাকি পারো না? কোনো একটা দেশের পারছি। যে মুদ্রাটা আছে সেই মুদ্রা বিদেশি মুদ্রার তুলনায় যদি দাম কমে যায়, সেটাই হচ্ছে বিনিময় হার ঝুঁকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রয় ক্ষমতা ঝুঁকি। যে কিছুক্ষণ আগে তুমি কোয়েশ্চেন করলে না যে ভাই মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে হ্যাঁ। টাকার মান কমে যাওয়া, প্রোডাক্টের দাম বেড়ে যাওয়া। তো এই মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে বলা হয় ক্রয় ক্ষমতা ঝুঁকি। আর মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক বিপরীত। অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে মূল্য স্তর বা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, আমাদের পার্চেসিং পাওয়ার কি হবে? কমে যাবে। কম। বুঝতে পারছো? তাইলে জি। বিনিয়োগকারী আর হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তিনটা বিশেষ ঘটনা, বিনিময় হার আর হচ্ছে ক্রয় ক্ষমতা। ঠিক আছে। আজকে আমাদের এতটুকু পড়া থাকবে। তোমরা হচ্ছে এতটুকু একটু রিড আউট করবা বাসায় মনোযোগ দিয়ে, 2 থেকে 3 বার পড়বা ইনশাল্লাহ। এখান থেকে তোমরা 2 থেকে 3টা কোয়েশ্চেন এমনিই কমন পাবা, ইনক্লুডিং সিকিউ এন্ড এমসিকিউ। ঠিক আছে। আচ্ছা।